যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল পলি। অচলাবস্থা কাটল ঢাকা মেডিকেলের। প্রশাসনের আশ্বাসে সীমিত পরিসরে বহির্বিভাগে রোগী দেখার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। বিকেলে এক ব্রিফিংয়ে এই কথা জানান তারা। বলেন, শনিবারের হামলায় জড়িত দুজনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। জোরদার করা হয়েছে জরুরি বিভাগের নিরাপত্তা। তবে দেশের সব হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করা এবং বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান চিকিৎসকরা। এর আগে সকাল থেকে বহির্বিভাগের সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রোগীরা। বয়সে 50 পেরিয়েছেন অনিল চন্দ্র রায়। মস্তিষ্কে বাসা বেঁধেছে টিউমার। বরগুনার পাথরঘাটা থেকে ঢাকা মেডিকেলে ডাক্তার দেখাতে এসে জানতে পারেন চিকিৎসকের দেখা পাবেন না। অগত্যা পথ ধরেন অন্য হাসপাতালের। এমার্জেন্সি শুধু অ্যাক্সিডেন্ট কাটাছেড়া যদি রোগী আসে সেটা শুধু এমার্জেন্সি চিকিৎসা ট্রিটমেন্ট দেবে, এই আর কোনো ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে না। আউটডোরে কোনো ট্রিটমেন্ট নাই। সোমবার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কার্যক্রম শুরু হলেও বন্ধ ছিল বহির্বিভাগের সেবাদান। এ অবস্থায় ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা মানুষ। যে রুমে যাইতে বলছে সেই রুমে যাব, যদি ডাক্তার বসে তাহলে যাবো। আনছি বৃহস্পতিবারে, কিন্তু এরপর তো আর দেখা গেছে কোনো ডাক্তার টাক্তার নাই, শুধু ব্যান্ডেজ করে রাখছে। মাথা আঘাত পাইছিল, পা আঘাত পাইছিল। ডাক্তার আসবে কিনা তাও জানি না, ডাক্তার আসলে হয়তো দেখাবো। দুপুরে পরিচালক জানান, চিকিৎসকদের 4টি দাবির 3টি বাস্তবায়ন করা হয়েছে। জরুরি বিভাগের সামনে পর্যাপ্ত সেনা ও বিজিবি সদস্যদের উপস্থিতি ছিল দৃশ্যমান। নিরাপত্তার দায়িত্বে ছিল র্যাব আনসার সদস্যরাও। ওনাদের মূল 2টা দাবি ছিল, যে নিরাপত্তা নিশ্চিত করা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। বাকি যে দাবিগুলো ছিল, আপনারা জানেন যে একটা স্বাস্থ্য পুলিশের একটা ব্যবস্থা এবং চিকিৎসা সুরক্ষা আইন করা, এটা আসলে একটু সময় সাপেক্ষ। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে হামলায় জড়িতদের মধ্যে 2জনকে গ্রেফতারের খবর আসে। স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব জানান, গ্রেফতার হওয়াদের একজনের নাম সঞ্জয় পাল। তাকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়। 2জন কিন্তু অলরেডি অ্যারেস্ট হয়েছেন। তার প্রেক্ষিতে এবং ডাক্তারদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, যারা কাজে ডিউটিরত ডাক্তারদের, সেই ব্যবস্থাগুলো কিন্তু দৃশ্যমান হয়েছে। সেখানে আর্মি ডেভেলপমেন্ট করা হয়েছে এবং আনসার পুলিশ পর্যাপ্ত সংখ্যক ডেভেলপমেন্ট করা হয়েছে। তবে পুরোদমে কাজে ফেরার ঘোষণা আসে বিকালে। চিকিৎসকরা এদিন কর্মবিরতি ভেঙে মঙ্গলবার সকাল থেকে সীমিত পরিসরে বহির্বিভাগেও রোগী দেখার ঘোষণা দেন। রোগীদের সুরক্ষা নিশ্চিতকরণে আমরা আগামীকাল থেকে সীমিত পরিসরে আউটডোর সেবা চালু করেছি। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আউটডোর সেবা চালু থাকবে এবং সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত স্ব প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি থাকবে। ঘোষণা আসে নতুন কর্মসূচির। বহির্বিভাগে রোগী দেখার আগে সকাল 8টায় অবস্থান কর্মসূচি পালন করবেন চিকিৎসকরা। রোগী ডাক্তারের নিরাপত্তায় স্বাস্থ্য পুলিশ নিয়োগের দাবিও ছিল চিকিৎসকদের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুস সুবহান গোলাপকে 3 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক কর্মী রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানায় মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আব্দুস সুবহান গোলাপের 7 দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিবের আদালতের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদালতে বাড্ডা থানায় সুমন শিকদার নামের এক ব্যক্তিকে হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির জামিন নামঞ্জুর করা হয়। 4 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হয়। আদালত কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ দিয়েছেন। জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি জানায়, তার বিরুদ্ধে 5টি হত্যা মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আনোয়ার হোসেন মঞ্জু এর আগে যোগাযোগ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। পিরোজপুর 2 আসন থেকে 6 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তার বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া রাজনীতিবিদ ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ছিলেন। ডিবি কার্যালয়ে নেওয়া আছেন সহকর্মী শাকিল হাসান, আমাদের সঙ্গে যোগ দেবেন তিনি, জানাবেন বিস্তারিত। একটু জানাবেন শাকিল, আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার এবং আদালতে তোলার বিষয়ে কি কি তথ্য এই মুহূর্তে আছে আপনার কাছে?
কলি বিকেলে আনোয়ার হোসেন মঞ্জু, যিনি জাতীয় পার্টির চেয়ারম্যান, জাতীয় পার্টির একটি অংশ যেটি মঞ্জু নামে পরিচিত ছিল সেটির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, তিনি পটুয়াখালীর 2 আসনের সাবেক সাংসদ এবং তিনি এর আগে এই এলাকা থেকে 6 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তাকে আজকে দুপুরের দিকে ডিবি পুলিশ উত্তর তারা গ্রেফতার করেছে ধানমন্ডির একটি বাসা থেকে এবং সেখান থেকে গ্রেফতার করে মিন্টু রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তাকে এনে রাখা হয়েছে এবং আজকে যেহেতু আদালত বসানোর কার্যক্রমের সময়কাল শেষ, সেক্ষেত্রে আজকে তাকে আদালতে নেওয়া হবে কিনা সেটি এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। তবে যেহেতু সময় শেষ সেক্ষেত্রে তাকে আজকে এখানে রেখে কালকে সকালের নাগাদ তাকে আদালতে তোলা হতে পারে এমনটি আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আদালতে তাকে কখন তোলা হবে সেটি নিশ্চিত করে জানানো হয়নি। আনোয়ার হোসেন মঞ্জু তিনি সাবেক মন্ত্রী ছিলেন এবং 72 থেকে 75 সাল পর্যন্ত তিনি জাতীয় দৈনিক ইত্তেফাকের সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। তিনি একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ হিসেবেই পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে গত আন্দোলনের সময়কালে, বেশ যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেগুলোর ঘটনায়, এবং সেই হত্যাকাণ্ডের ঘটনায় তাকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে বলে আমরা জানতে পেরেছি। কলি শাকিল, আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকার 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান 2 পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন আদালত। এর আগে রোববার রাতে রাজধানীর বংশালের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। কদিন আগে বেশ কয়েকজন সাবেক মন্ত্রী এমপিকে গ্রেফতারের পর আদালতে নেয়ার সময় পড়তে হয়েছে জনরোষের মধ্যে। তাই হাজী সেলিমকে এজলাসে নেয়ার সময় আদালত প্রাঙ্গণ ঘিরে ফেলা হয় নিরাপত্তা চাদরে, ছিল সেনা সদস্যরাও। আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বাক প্রতিবন্ধী বিবেচনায় রিমান্ডের বিরোধিতা করেন হাজী সেলিমের আইনজীবী। 2 পক্ষের শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। কিভাবে সাইফুল্লাহ হত্যা হলো এবং এই পিছনে পরিকল্পনা, সহায়তা এবং ষড়যন্ত্রে কারা জড়িত, এই বিষয়গুলি উদ্ঘাটন করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের গুণাগুণ এবং এজাহারের বিষয়বস্তু গুণাগুণের উপরে ভিত্তি করে তিনি আসামির বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় এজলাসে কান্নায় ভেঙে পড়েন হাজী সেলিম। টিপসই দেন মামলার নথিতে। তার আইনজীবীর দাবি, খালিদ হাসান হত্যায় সংশ্লিষ্ট নন হাজী সেলিম। আমরা বলছিলাম যে 10 দিনের যে রিমান্ড চেয়েছিলেন, উনি তো বাক প্রতিবন্ধী, উনি কথা বলতে পারছেন না। যেহেতু কথা বলতে পারছেন না, উনাকে যদি রিমান্ডে না হয় আপনারা কি জিজ্ঞাসাবাদ করবেন? যেহেতু এজারা আছে ডিসির নেতৃত্বে হত্যাকাণ্ডে জড়িত, সেখানে আমার কথা তো ওখানে বলা নাই, সুতরাং সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। গেল 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আজিমপুরে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান 19 আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 52 জনকে আসামি করা হয়। হাজী সেলিমের 2 ছেলেও একই মামলার আসামি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলন চলাকালে যাত্রাবাড়িতে রাসেল নামের এক যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 36 জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা হয়েছে আদালতে। দুপুরে মহানগর হাকিম সাদ্দাম হোসেনের আদালতে মামলাটি করেন নিহত রাসেলের ভাই মোহাম্মদ রুবেল। মামলা আমলে নিয়ে এজাহার হিসেবে নেয়ার জন্য যাত্রাবাড়ি থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি মামুন সহ আওয়ামী লীগ নেতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে। আসামি পক্ষে যে আইনজীবী ছিলেন তিনি জামিনের দরখাস্ত করেন এবং আদালত সন্তুষ্ট হয়ে তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। এবং এই স্বৈরাচারী গভর্নমেন্টের আরেকজন দোসর আব্দুস সোবহান গোলাপ, যিনি মাননীয় প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী তার সাথে ছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরে তাকে সহযোগিতা, সাবেক প্রধানমন্ত্রী তার সাথে ছিলেন এবং দীর্ঘদিন ধরে তাকে সহযোগিতা, সাবেক প্রধানমন্ত্রী তার সাথে ছিলেন এবং দীর্ঘদিন ধরে তিনি তাকে বিভিন্ন ব্যাপারে সেই প্রধানমন্ত্রীকে উনি সহযোগিতা করেছেন। আমার দাবি
যেন আবু সাহেদ ভাইয়ের আম্মা যেন ভাইয়ের ছেলের বিচার পাইতেছে, আমিও চাই যেন আমার ছোট ভাইয়ের বিচারটা যেন সুস্থভাবে যেন আল্লাহ সরকার যেন করতে পারে। আওয়ামী লীগ সরকারের সাবেক 18 মন্ত্রী এবং 8 সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুপুরে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত দুদকের পৃথক 2 আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া মন্ত্রীদের মধ্যে আছেন হাসান মাহমুদ, ইমরান আহমেদ, টিপু মুন্সি, আনিসুল হক, তাজুল ইসলাম, ফরিদুল হক খান, গোলাম দস্তগীর গাজী, আনোয়ার হোসেন মঞ্জু, হাসানুল হক ইনু। প্রতিবন্ধীদের মধ্যে রয়েছেন নসরুল হামিদ, খালিদ মাহমুদ চৌধুরী, জুনায়েদ আহমেদ পলদ, জাকির হোসেন, এনামুল হক, স্বপন ভট্টাচার্য, ডক্টর এনামুর রহমান, জাহিদ আহসান রাসেল, মোহাম্মদ মহিবুর রহমান। এছাড়া সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, কাজী নাবিল আহমেদ, শহীদুল ইসলাম বকুল, শেখ আফিল উদ্দিন, আবু সাইদ আল মাহমুদ স্বপন, মেহের আফরোজ চুমকি, বেনজির আহমেদ এবং আকম সরওয়ার জাহানকে দেশত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি এই পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যান। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। শেখ হাসিনা সরকারের পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহতের ঘটনায় 27 আগস্ট শিরিন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। পিলখানা বিডিআর হত্যাকাণ্ডে পুনঃ তদন্ত শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে তিনি এই কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক সেনা সদস্যদের হিসাবে তিনি নিজেও বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান। বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সুশাসন প্রতিষ্ঠায় এই সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে উপদেষ্টার সঙ্গে তার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতে রেঙ্গালির সাক্ষাৎ করেন। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। কুইক রেন্টালে দায়মুক্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পছন্দের ব্যক্তিকে কুইক রেন্টালের কাজ দেয়া নিয়েও প্রশ্ন তুলেছেন উচ্চ আদালত। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি শশাঙ্ক শেখের সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। সুপ্রিম কোর্টের 2 আইনজীবী হাইকোর্টে এই রিটটি দায়ের করেন। বিদ্যুৎ এবং জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010-এর 9 ধারায় বলা হয়েছে, এই আইনের অধীন কোনো কাজ বা নির্দেশনার বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এই আইনকে সংবিধানের লঙ্ঘন বলে মনে করেন রিটকারী অ্যাডভোকেট শাহদিন মালিক। তিনি বলেন, লুটপাট এবং আওয়ামী লীগ সরকারের দোসরদের সুবিধা দিতেই কুইক রেন্টালকে দায়মুক্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে কুইক রেন্টালের চুক্তি করতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে একচ্ছত্র ক্ষমতা দেয়া কেন কোনো সভ্য দেশে থাকতে পারে না, রিটে বিবাদী করা হয়েছে আইন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ ও জ্বালানি এবং খনিজ সম্পদ সচিব, পেট্রো বাংলার চেয়ারম্যান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010-এর 2টা ধারা সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেছে। এই আইনটা সাধারণত কুইক রেন্টাল আইন নামে পরিচিত। বানের জল ধীর গতিতে নামায় কমছে না বন্যা কবলিত এলাকার দুর্ভোগ। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ঘরে ফিরতে শুরু করেছেন বানভাসীরা। লক্ষ্মীপুরে এখনও জলমগ্ন 5 উপজেলা। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি আর খাবারের সংকট। চরম ভোগান্তিতে 10 লাখ বানভাসী। দিন দিন বেড়েই চলেছে জ্বর, সর্দি, কাশি সহ পানিবাহিত নানা রোগের প্রকোপ। ফেনীতে এখনও ডুবে আছে সদর, সোনাগাজী, দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ।
প্রাণ হারিয়েছেন ২৬ জন। এখনও অনেকেরই দিন কাটছে আশ্রয় কেন্দ্রে। কুমিল্লায় প্লাবিত ১৪ উপজেলার থেকেও ধীরগতিতে নামছে বানের জল, তবে এখনও ১১ লাখ মানুষ জলবন্দী। যারা ঘরবাড়িতে ফিরছেন তারা ব্যস্ত মেরামতের কাজে, ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন তারা। নোয়াখালীর কিছু এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। খাবার দাবার, শুকনো খাবার খেয়ে বাঁচতে আছি, পানির সংকট, গ্যাস বিদ্যুৎ সংকট। শুকনো খাবার খেয়ে কতক্ষণ বাঁচা যায় মানুষ? আমাকে ই করেন, ডাল চাল এইসব তো ভালো জিনিস দেন, আমরা যাতে খাই বাঁচতে পারি। স্যালাইন খাইও হইতেছে না, আবার বেশি বেশি গোটা গোটা হইতেছে বাচ্চাগুলো শরীরে এই পচা পানিতে। বন্যা পরিস্থিতির খোঁজ খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। চাঁদপুরে যাচ্ছি। চাঁদপুর এবং নোয়াখালীর পরিস্থিতির খবর জানবো মূলত চাঁদপুর থেকে। সহকর্মী কাদের পলাশ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। পলাশ, একটু জানাবেন বেশি ক্ষয়ক্ষতি কোন কোন উপজেলায় হয়েছে? আর আপনি আগের সংবাদেও তো আন্তঃতৎপরতা সম্পর্কে জানাচ্ছিলেন, আরও নতুন কোনো তথ্য যদি থাকে আমাদের জানাবেন। করি, চাঁদপুরের ৮ উপজেলার মধ্যে ৬টি উপজেলায় পানি প্রবেশ করেছে, তবে ৪ উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শাহরাস্তি উপজেলা, যেখানে প্রচুর পরিমাণে কুমিল্লা এবং নোয়াখালীর পানির চাপ দেওয়ার কারণে প্রচুর পরিমাণে জলাবদ্ধতা তৈরি হয় এবং সাধারণ মানুষ অনেক ভোগান্তিতে পড়ে। আমরা দেখছি যে চাঁদপুরে এই পর্যন্ত প্রায় ১.৫ লাখ মানুষ পানিবন্দী ছিল, যদিও বর্তমানে আছে প্রায় ৭০,০০০-এর মতো। এর মধ্যে ৩ থেকে ৩,৫০০ মানুষ এখনও আশ্রয় কেন্দ্রগুলোতে আছে। আমরা দেখেছি চাঁদপুরের ফরিদগঞ্জে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মাছের এবং ফসলের। চাঁদপুরের সার্বিক পরিস্থিতি হিসেবে দেখা গেছে যে প্রায় ২০০ কোটি টাকার মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ ফিশের যারা মাছ চাষ করে পুকুরে, ডোবায় এবং ঘেরে, সেসব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফসলের ক্ষতি হয়েছে প্রায় ১০০ কোটি টাকার মতো। আর ত্রাণের যে কার্যক্রম আমরা দেখছি যে আসলে সুষম বন্টনটা কিন্তু হয়নি। আমি গতকাল এবং আজকেও দেখেছি ২-১টা জায়গায় যারা এখনও ত্রাণ পায়নি তাদেরকে আমি স্বেচ্ছাসেবী সংগঠন যারা মূলত ত্রাণ বিতরণ করছেন, ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন, তাদেরকে বলেছি, তারপর তারা আজকে এসে তাদেরকে দিয়েছে। অনেকে দেখা গেছে এই গত 10-12 দিনে কয়েকবার পেয়েছে, কোনো পরিবার একবারও পায়নি। তো এই সময়টাতে যদিও তারা নিজেদের যেই শুকনো খাবার ছিল, ঘরের যেই খাবার ছিল, সেই খাবার শেষে কিন্তু তারা আসলে টানাপোড়েনে ছিল। এই মানুষগুলো কিন্তু অসহায় না, কিন্তু পরিস্থিতির কারণে তারা কিন্তু এক প্রকার অসহায় দিনাতিপাত করেছে। আমরা দেখছি যে এখন একেবারেই পানি খুব দ্রুত না টানলেও শুকাচ্ছে অনেকটা। আমি ঠিক যে জায়গাটাতে আছি এখানেও ঠিক কোমর পর্যন্ত পানি ছিল, এখন সেটা অনেকটা কমে গেছে এবং বাসাবাড়ি থেকে পানি কমছে, কিন্তু ভোগান্তি কিন্তু একেবারেই লাঘব হয়ে যায়নি। কলি, ধন্যবাদ আপনাকে পলাশ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, আমরা নোয়াখালীর খোঁজ খবরও জানতে চাই। আমাদের সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। সবুজ, একটু জানাবেন নিমজ্জিত যেসব এলাকা আছে সেসব এলাকার মানুষের কি অবস্থা? কিছুটা উন্নতি হলো কিনা পরিস্থিতির? কলি, নোয়াখালীর যে বন্যা পরিস্থিতি সেটি আসলে জলাবদ্ধতা রূপ নিয়েছে এবং মানুষের যে দুর্ভোগ সেটি খুব বেশি যে উন্নতি হয়েছে তা বলা যায় না। কেননা আপনি আমার পিছনে যে ক্যামেরায় যে সড়কটি দেখাতে পাচ্ছি, এটা আসলে একটি সড়ক, কিন্তু এখানে এখনও নৌকা চলছে। অর্থাৎ মানুষ তাদের বাড়িঘরে যাওয়ার জন্য এখনও নৌকা ব্যবহার করতে হচ্ছে, কেননা সড়কের উপর এখনও বলা যায় যে বেশ পানি রয়েছে এবং এটাই হচ্ছে যে একটি সড়ক। আর এই সড়কের বাইরে যে ঘর বাড়ি রয়েছে বা কাঁচা সড়ক রয়েছে, সেখানে আসলে বলা যায় এখনও হাঁটু বা হাঁটুর উপরে পানি রয়েছে। সেক্ষেত্রে আসলে মানুষ এখনও ঘর বাড়িতে আশ্রয় কেন্দ্র থেকে ফেরার যে প্রক্রিয়া সেটি আসলে এখনও শুরু হয়নি, মানুষ যেতে পারছে না। আর আসলে যে মানুষ দীর্ঘ 10-12 দিন থেকে আসলে শুকনো খাবার খেয়ে আসলে অতিষ্ঠ মানুষ আসলে রান্না করা খাবার চাচ্ছেন। এছাড়া নোয়াখালীর যেটি বলছিলাম যে আসলে এটি এখন জলাবদ্ধতা রূপ নিয়েছে, অর্থাৎ খুব ধীরে পানি নামছে। আমরা যদি পানি উন্নয়ন বোর্ডের হিসেবে বলি যে প্রতিদিন 1 থেকে 2 সেন্টিমিটার করে কমছে, অর্থাৎ যেখানে পানি রয়েছে কয়েক ফুট সেখানে 1-2 সেন্টিমিটার করে কমলে সেটি বলা যায় একেবারে দীর্ঘগতিতে কমছে। এবং দীর্ঘগতিতে কমার কারণ হচ্ছে যে নোয়াখালীতে পানি নামার যে খালগুলো রয়েছে সেগুলো আসলে ভরাট হয়ে রয়েছে, অনেকাংশে দখল হয়ে গেছে, বা অন্যদিকে যে বলা যায় যে মূল যে পানি নামার জায়গা সন্দ্বীপ চ্যানেলে বঙ্গোপসাগরের নামে সে চর আলগি খালের উপরে কিন্তু এক বাঁধ রয়ে গেছে, সে বাঁধটি আসলে নানা কারণে কাটা যাচ্ছে না। তো আসলে সব মিলিয়ে এখানকার যে মানুষের দুর্ভোগ যেটি আপনি বলছেন, আসলে দুর্ভোগটা যদি এই যে পানি না নামে সেটি আসলে দীর্ঘস্থায়ী হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। এছাড়া পানি যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সে কারণে পানি যে দূষিত হয়ে গেছে, সেই জন্য আসলে যে ডায়রিয়া বা পানিবাহিত রোগ সেটিও আসলে খুব বেশি দেখা দিয়েছে। কলি, ধন্যবাদ আপনাকে সবুজ।
চলমান বন্যায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। নিখোঁজ রয়েছেন একজন। এই তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তথ্যমতে সব মিলিয়ে ১/২ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। এর মধ্যে ১১ জেলায় পানিবন্দী প্রায় ৭ লাখ পরিবার। দুর্গত এলাকাগুলোয় প্রায় ৪,০০০ আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ৪ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। বিপুল সংখ্যক গবাদি পশু রয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোয় সেবা প্রদানে মোট ৪৭২টি মেডিকেল টিম কাজ করছে। কাপ্তাই লেকের পানি বিপদসীমায় পৌঁছে যাওয়ায় তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ায় বাঁধের জলকপাটগুলো ৩ ফুট করে খুলে দেওয়া হয়েছে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জান। বলেন, কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বাড়ায় গতকাল থেকে ৩ ফুট করে ১৬টি গেট খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৫৯,০০০ কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গমন হচ্ছে। বর্তমানে লেকে পানি লেভেল সমুদ্রপৃষ্ঠ থেকে ১০৮ ফুট উচ্চতায় আছে। হ্রদের ধারণ ক্ষমতা ১০৯ ফুট। গত ২৭ আগস্ট থেকে কাপ্তাই বাঁধের পানি ছাড়া শুরু হয়। পদ্মার পানি বৃদ্ধির প্রবাহ পাওয়ায় রাজশাহীতে স্থগিত করা হয়েছে নৌকা ডুবিতে নিখোঁজ ৪ জনের সন্ধান অভিযান। সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। তারা নদীর চর মাঝেরদিয়া এলাকা এবং আশেপাশের টানা কয়েক ঘন্টা অভিযান চালায়, কিন্তু তীব্র স্রোতে ব্যাহত হচ্ছিল ফায়ার সার্ভিসের সেই কার্যক্রম। বেলা ১টার দিকে অভিযানটি স্থগিত ঘোষণা করা হয়। এর আগে গতকাল সন্ধ্যায় চর মাঝেরদিয়া ঘাটের কাছাকাছি ১৬ যাত্রী সহ একটি নৌকা ডুবে যায়। যাত্রীদের অনেকে সাঁতরে পাড়ে আসলেও নিখোঁজ থাকে রাজু, সবুজ, ফারুক এবং মোহাম্মদ আলী নামের ৪ জন। তারা সবাই চরের বাসিন্দা। এবার টানা বৃষ্টিপাতে বিপর্যয় ভারতের অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্য। অন্তত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তেলেঙ্গানায় ১৫ এবং অন্ধ্রপ্রদেশে ১২ জনের প্রাণহানি হয়েছে। শনিবার থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে রাজ্য দুটিতে। এতে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কোনো কোনো জায়গায় দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আর এই পরিস্থিতিতে শতাধিক ট্রেনের শিডিউল বাতিল করেছে রেল প্রশাসন। তেলেঙ্গানা রাজ্যের আদিলাবাদ, নিজামাবাদ সহ বিভিন্ন স্থানে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। হায়দ্রাবাদে সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে ফোনালাপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিয়েছেন জরুরি সহায়তার আশ্বাস। ফের দাম বাড়ল বোতলজাত এলপিজির। ১২ কেজির বোতলজাত এলপিজির দাম বেড়েছে ৪৪ টাকা। সেপ্টেম্বরে ১২ কেজি এলপিজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল খুচরা পর্যায়ে ১,৪২১ টাকা। দুপুরে বিআইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ এই নতুন দাম নির্ধারণ করেন, যা আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হচ্ছে। এর আগে আগস্ট এবং জুলাই মাসে দাম বেড়েছে এলপিজির। আর বিআইআরসি নির্ধারিত দামে বাজারে খুচরা পর্যায়ে এলপিজি কিনতে পারেন না ক্রেতা, এমন অভিযোগ দীর্ঘদিনের। এ বিষয়টি এবার তদারকি করবে কমিশন, এমনটা জানান চেয়ারম্যান। বিআরসির কাছে আবার গ্যাস বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা ফিরিয়ে দেয়া আশাবাদী এবং খুশি কমিশন। এবার স্বাধীনভাবে গণশুনানির মাধ্যমে মূল্য নির্ধারণ করতে পারবে বলে আশা কমিশনের। আগামী মাসেই বিইআরসির পূর্ণাঙ্গ নতুন কমিশন গঠন করা হবে এবং এরপর সিদ্ধান্ত হবে বিদ্যুৎ আর জ্বালানির দাম সমন্বয়ের বিষয়টি। প্রতি ১২ কেজিতে এখানে বেড়েছে ৪৪ টাকা। কোম্পানিগুলি বিক্রি করবে ১৩২৬ টাকায় এবং তার সঙ্গে ৫০ টাকা যোগ হয়ে পাইকারি বিক্রি হবে ১৩৭৬ টাকা। যারা ডিস্ট্রিবিউটর তারা বিক্রি করবেন এবং খুচরা বিক্রেতারা বিক্রি করবেন ১৪২১ টাকায়। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, রপ্তানি আয়ে যে গরমিল আছে সেটার হিসাব প্রকাশ করা হবে। সচিবালয়ে সকালে রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, বাজেট রিভাইজ করে অপচয় রোধ করা হবে। বলেন, কালো টাকা সাদা করার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, বাজারে ব্যবহার উপযোগী ৫, ১০ এবং ২০ টাকা নোটের বদল করার পদক্ষেপ নেওয়া হবে। ২০২৩-২৪ অর্থ বছরে রপ্তানি উন্নয়ন ব্যুরো $৪,৭৪৭ কোটি রপ্তানি আয়ের হিসাব দিয়েছে, আর $৩,৬৭৮ কোটি হিসেব দিয়েছে এনবিআর। দুটি সংস্থার এই হিসাবে তথ্যের গরমিল $১,০৬৯ কোটি, যা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ক্যালকুলেশনটা জিডিপির সাধারণত আমাদের প্রোডাকশন মেথডে করে,
তাই না? প্রোডাকশন মেথডও করে, বিভিন্ন সেক্টর 19টা সেক্টর করে। অতএব এই জিডিপির ফ্যাক্টরে এফেক্ট খুব বেশি হবে কি না হবে এটা ওই আগামী সেটা আমি প্লেস করার জন্য বলেছি। গড়মিলের হিসাব প্রকাশ হলে মোট দেশজ উন্নয়ন বা জিডিপির হিসাবও বদলে যাবে বলে জানান তিনি। সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান উপদেষ্টা। বাজেট রিভাইজ করে অপচয়ের যে জায়গাগুলো আছে তা বন্ধ করা হবে বলেও সাংবাদিকদের জানান অর্থ উপদেষ্টা। এটা আমি কয়েকদিন আগে আমি বসছি বাজেটের সাথে কি করা যা করে। আমরা অহেতুক অপচয় বা অহেতুক যে সেগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসম্মত করব। আর প্রজেক্টে ডক্টর ওয়াহিদুল মাহমুদ দেখবে যে যেগুলো অলমোস্ট কমপ্লিট সেগুলোতে ইস্যু করবে, আর কতগুলো আছে পাইপলাইনে, কারণ ওটার সাথে আবার ইআরডির আমার সম্পর্ক আছে, টাকা পয়সা আনা। তারা যদি বলে আমরা কন্টিনিউ করবো না, তো ডোনারদের বলবো না করবো না। বাজারে 5, 10 ও 20 টাকার নোট প্রায় ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। এগুলোর বিষয়ে জানতে চান সাংবাদিকরা। সেটা অনেক আগে আমি চিন্তা করেছিলাম ধাতব মুদ্রা ব্যবহার করি 5, 10, 20, কিন্তু সেটা আবার খুব পপুলার না, কেউ নিতেই জানা পকেটে, তাই না? অতএব এইটা যত তাদের রিপ্লেস করে, কিন্তু এখানে আবার ইসে আছে যে যতদিনের রিপ্লেস না হয় পুরোনো টাকাগুলো তো বাজার থেকে আপনি আউট করতে পারবেন না। একেবারে খুব খারাপগুলো বাংলাদেশ ব্যাংকে জমা হয়, ওগুলো কাউন্ট করে, অথবা এটা করে ওটা করবে, এটা আবার সিকিউরিটি প্রিন্ট করতে হয়, তো এগুলো করবে, গভর্নর আসবে, দরকার আমি জিজ্ঞেস করবো। উপদেষ্টা বলেন, আমাদের দেশে টাকা অযত্নে ব্যবহার করা হয়, যা পৃথিবীর অন্য কোথাও হয় না। নুরবি সরকার, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, ভূমি খাতে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা দেয়াই তার প্রধান লক্ষ্য। ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর সকালে ভূমি ভবনে যান এই উপদেষ্টা। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে তিনি পরিচিত হন। পরে ভূমি মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের অগ্রগতি অবহিত করা হয় তাকে। বিভিন্ন প্রজেক্টের তথ্য এবং সফটওয়্যার দ্বারা কিভাবে জমি জমার কাজ পরিচালিত হবে সেসবের তথ্য জানানো হয় উপদেষ্টাকে। পরে হাসান আরিফ বলেন, যেই ছাত্র জনতার আন্দোলনের কারণে নতুন সরকার এসেছে তাদের প্রত্যাশা পূরণই প্রথম চ্যালেঞ্জ। পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদানের কথা বলেন তিনি। একটা প্রত্যন্ত অঞ্চলের একজনের পক্ষে তো ঢাকায় এসে মামলা করে তার সমস্যার সমাধান খোঁজাটা স্বাভাবিক নয়। তার সামনে কোনো পথ নেই বলে সে এতদূর দৌড়ে আসছে। প্রশ্ন হলো, এটা তো কাম্য না। ওই সমস্যাগুলোকে দূর করার জন্যই এই ডিজিটালাইজেশন। অন্তর্বর্তী সরকারকে অচল এবং অগণতান্ত্রিক হিসেবে চিহ্নিত করাই চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায়ে বসে এখনও ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের দোসররা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবিও জানানো হয় সমাবেশ থেকে। ফারুক বলেন, সংস্কারে আপত্তি নেই, কিন্তু নির্বাচনের রোডম্যাপ দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। এদিকে সকালে নয়াপল্টনে বন্যার্থদের মাঝে জাতীয়তাবাদী প্রচার দলের ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। যেই গাড়িতে কক্সবাজারের জনসভায় গিয়েছিলেন সেটি কার, কোথা থেকে এসেছে সে বিষয়ে কিছুই জানতেন না, এমন দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে গুলশানের বাসায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাড়ির বিষয়ে জেলা বিএনপির নেতাকর্মীরা জানতেন। অনেকদিন পর দেশে ফিরে আবেগ আপ্লুত থাকা এ বিষয়ে নজর রাখতে পারেননি তিনি, এমন দাবি করেন সালাউদ্দিন। বলেন, সংবাদ প্রকাশের পর তিনি জানতে পারেন যে গাড়িটি এস আলম গ্রুপের। এই প্রতিষ্ঠানের গাড়িতে চড়ায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি। বলেন, যারা গুম, খুন, আয়নাঘরের সাথে জড়িত তাদের মুখ উন্মোচন করা দরকার। আমি কোন গাড়িতে উঠেছি, কোথায় যাব, এর কোনো কিছুই তো আমি ঠিক করতে পারিনি, আমি নিজে জানতাম না। এগুলো জেলা বিএনপির নেতৃবৃন্দ যারা সম্বর্ধনা আয়োজন করেছে তারাই জানতো। আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে মালদ্বীপের নবনিযুক্ত রাষ্ট্রদূত
শিনিন রশিদ। দুপুরে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি। রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, মালদ্বীপের নতুন হাই কমিশনারকে স্বাগত জানিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বলেন, বন্ধুপ্রতিম মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। রাষ্ট্রপতি আশা করেন আগামীতে দুদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে। মালদ্বীপে বাংলাদেশি শ্রমশক্তি নিয়োগ দেয়ায় সে দেশের সরকারকে ধন্যবাদ জানান তিনি। দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মালদ্বীপের হাই কমিশনার। এর আগে মালদ্বীপের হাই কমিশনার বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের একটি অশ্বারোহী চৌকস দল তাকে গার্ড অফ অনার দেয়। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার কমিটি স্থগিত করে প্রশাসন নিয়োগের আদেশ দিয়েছেন হাইকোর্ট। গঠনতন্ত্র বিরোধী কার্যক্রম এবং নির্ধারিত সময় নির্বাচন না দেয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের এই নির্দেশ দিয়েছে বিচারপতি AKM আসাদুজ্জামান এবং মোহাম্মদ মাহবুবুর ইসলামের দ্বৈত বেঞ্চ। রিটকারী বায়রার সদস্য রবিউল ইসলাম রবিনের রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়া হয়। বায়রার বর্তমান দ্বিবার্ষিক কমিটির মেয়াদ 7 সেপ্টেম্বরে শেষ হবে, কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদের 15 দিন পূর্বেই পরবর্তী নির্বাচন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের কথা। কিন্তু বর্তমান সভাপতি যুবলীগ নেতা আবুল বাশির এবং তার পরিষদ নিয়ম না মেনে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কমিটির মেয়াদ আরও 3 মাস বৃদ্ধি করে। বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে আদালত বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিত করে। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত যুবকের ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলো মরদেহ। দুপুরে মন্ত্রীপাড়া কবরস্থান থেকে সাজ্জাদ হোসেনের মরদেহ তোলা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, 19 জুলাই সিটি কর্পোরেশনের সামনে গুলিতে মারা যান সাজ্জাদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা সহ 57 জনের নাম সহ অজ্ঞাতনামা 300 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন সাজ্জাদের স্ত্রী। কিন্তু সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর চাপে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করে তার পরিবার। পাঠানো হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করে কবর থেকে লাশ উত্তোলন করতে হবে এবং সুরথাল করে এরপরে ময়নাতদন্ত হবে। ময়নাতদন্ত হওয়ার পর লাশটা আবার আমরা কবরে স্থাপন করব। মুনিয়া হত্যা মামলায় সায়েম সুবাহান আনভীর সহ 8 আসামিকে অব্যাহতি দিয়ে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে পুনঃ তদন্তের আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। বিচারপতি ফারাম মাহবুবের দ্বৈত বেঞ্চ এই আবেদন গ্রহণ করেন। বাদী নিহত মুনিয়ার বোনের আইনজীবী এম সারওয়ার হোসেন জানান, হত্যা মামলাটির তদন্তে আনভীর সহ 8 আসামির সবাইকে অব্যাহতি দিয়ে প্রতিবেদন দেয় পিবিআই। এর বিরুদ্ধে বাদীপক্ষ নারাজি আবেদন দিলেও ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল 8 তা খারিজ করে পিবিআই প্রতিবেদন গ্রহণ করে আদালত। পরে হাইকোর্ট আবেদন করেন নিহত মুনিয়ার বোন। আজ সেই আবেদনের শুনানির জন্য গ্রহণ করেন আদালত। 2021 সালের 26 এপ্রিল গুলশান 2-এর 120 নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে চট্টগ্রামের বহদ্দারহাটে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মিছিলটি বহদ্দারহাট মোড় থেকে শুরু হয়ে চানকাও, সিএনডি সহ আশেপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন সংগঠন সহ সব শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সাবেক কাউন্সিলর মাহবুব আলম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। শিক্ষকের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতকানিয়ার আদর্শ মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশ নেন। কলেজের পদার্থবিজ্ঞানের বিষয়ে সহকারী অধ্যাপক আব্দুস সবুরের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। 24 ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার না করলে আরও কঠোর কর্মসূচির হুমকি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। মানিকগঞ্জে টানা 40 দিন জামায়াতের সাথে নামাজ আদায় করে বাইসাইকেল আর নগদ অর্থ উপহার পেয়েছেন শিশু কিশোর সহ 74 জন মুসল্লি। দুপুরে সিংগাইরের উত্তর জামশা আসগর আলী হাফেজা খাতুন মাদ্রাসা প্রাঙ্গণে এসব উপহার বিতরণ করা হয়। 20 জন শিশু কিশোরকে দেয়া হয় বাইসাইকেল, 54 জন মুসল্লিকে দেয়া হয় নগদ অর্থ। এ সময় মাদ্রাসা প্রতিষ্ঠাতা প্রবাসী মহিদুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় স্বাস্থ্য ঝুঁকিতে থাকা মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। যুব রেড ক্রিসেন্ট অ্যালুমনাই চট্টগ্রামের উদ্যোগে ধর্মপুর ইউনিয়নে দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। বন্যার্তদের হৃদরোগ, গাইনি, শিশুরোগ এবং চোখের সমস্যা নিয়ে আসা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এ সময় যুব রেড ক্রিসেন্টের নেতারা উপস্থিত ছিলেন। ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে বৈরী আবহাওয়ার কারণেই বিধ্বস্ত হয়েছিল রইসির হেলিকপ্টারটি। মৃত্যুর প্রায় 4 মাস পর রইসির মৃত্যু সংক্রান্ত চূড়ান্ত রিপোর্টটি প্রকাশ করল জেনারেল স্টাফ অফ আর্ম ফোর্সের সুপ্রিম বোর্ড। দর্শক, এই ছিল সব খবরের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য